আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মাহদি আবারও ফেরত এসেছি আপনাদের কাছে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেই জিনিসটার নাম হচ্ছে নেক্সট ক্লাউড। এই নেক্সট ক্লাউড হচ্ছে একটা ওপেন সোর্স স্টোরেজ সিস্টেম। কীরকম স্টোরেজ সিস্টেম? যেরকম আমরা মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, গুগলের গুগল ড্রাইভ বা ড্রপ বক্স, আমরা যে রিমোট ক্লাউড স্টোরেজ সিস্টেমগুলো ইউজ করে থাকি, সেই ধরনের একটা ওপেন সোর্স স্টোরেজ সিস্টেম হচ্ছে নেক্সট ক্লাউড। হ্যাঁ, এটা ওপেন সোর্স, এটা 100% ফ্রি। আপনারা আপনাদের সার্ভারে এটাকে ডিপ্লয় করতে পারবেন। এটার অনেক বেনিফিটস আছে, সে বেনিফিটসগুলা জন্যই এটা অনেক বেশি জনপ্রিয়, এটা অনেক বেশি ইউজও হয়। আজকে এই সার্ভারটাই কিভাবে ডিপ্লয় করতে হয় এবং ইউজ করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো সেটার জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি একটা লিনাক্স সার্ভার নিয়েছি, যেটা হচ্ছে উবুন্টু 22.4 এলটিএস। আমার ওয়েব সার্ভারটা হচ্ছে অ্যাপাচি 2.4। আমি যে পিএইচপিটা ইউজ করছি সেটা হচ্ছে পিএইচপি 8.3। ডেটাবেজ আমি ইউজ করছি মারিয়াডিবি 15.1। এবং সাথে যেটা আমি অ্যাডিশনাল ইউজ করছি সেটা হচ্ছে পিএইচপি এফপিএম মডিউল। এটা হচ্ছে পিএইচপির একটা অ্যাডিশনাল মডিউল, যেটা আমার সার্ভারে পিএইচপির যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটাকে এনহ্যান্স করতে সাহায্য করে। যেহেতু এটা একটা স্টোরেজ সলিউশন, এখানে মাল্টিপল হিটস থাকবে, কনকারেন্ট সেশনস থাকবে এবং হিউজ ডেটা আপলোড ডাউনলোডের সেশনস থাকবে, সেহেতু পিএইচপি যেন পারফরমেন্সে কোনো ল্যাক না করে, সেই জন্য আমরা এখানে পিএইচপি এফপিএম মডিউলারটাকে ইউজ করছি। তাহলে চলেন আমরা সার্ভারটা নিয়ে কাজ করে আসি। তো প্রথমে আমরা আসলে প্রি সেটআপস নিয়ে কাজ করব। একটা সার্ভারের যে কোনো সার্ভারই আমরা যখন ইনস্টল করি, সার্ভিস ডিপ্লয় করার আগে ওটার কিছু প্রিরিকুইজিটস থেকে থাকে, খুবই বেসিক্স। আর এছাড়া আরও অনেক কিছু থাকতে পারে, কিন্তু যেগুলো একদম না করলেই না, সেগুলাই আমরা আগে করে আসবো। তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা তো রুট ইউজার নিয়ে ডেফিনেটলি কাজ করি না, আমরা আমাদের ক্রিয়েটেড ইউজার্স নিয়ে কাজ করি। তো আমি যে ইউজারটা নিয়ে কাজ করছি সেই ইউজারটাকে আমি আগে সুডো পারমিশন দিয়ে আসবো। সুডো পারমিশন দেওয়ার জন্য আগে সুডোয়ার্স ফাইলের পারমিশন কি আছে বাই ডিফল্ট সেটা দেখে নিলাম যে 440। এখন আমি আগে এটাকে এডিটেবল করে নিচ্ছি। এডিটেবল আমি এটাকে করে নিলাম। এখন হচ্ছে আমি ফাইলটাকে এডিট করব। ইউজার সেকশনে এসে আমার যে ডিজাইড ইউজারের নামটা দিয়ে দিব, আর রুটের যে সকল পারমিশন আছে সে পারমিশনগুলো আমি ইউজারটাকে দিয়ে দিব। সেভ এন্ড এক্সিট করে বের হয়ে যাব। অবশ্যই ফাইলটা আগে যে পারমিশনে ছিল সেই পারমিশনে ওটাকে ফেরত নিয়ে আসবো। ইউজার পারমিশন হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এসএসএইচ রিমোট লগইন পোর্টটাকে চেঞ্জ করে নেব। আমরা জানি বাই ডিফল্ট পোর্ট নাম্বার হচ্ছে 22। তো এটা খুবই ভালনারেবল, কারণ এটা গ্লোবালি ডিফল্ট কনফিগারেশন পোর্ট। তো এটাকে আমরা আগে চেঞ্জ করে নেব। তো সেটার জন্য আমরা যেটা করব, আমরা কনফিগারেশন ফাইলের ভিতরে যাব, এই লাইনটাকে আনকমেন্ট করব, করে আমাদের ডিজায়ার্ড পোর্ট নাম্বার যেটা আছে সেটা আমরা সেট করে সেভ এন্ড এক্সিট করে বের হয়ে যে আমরা এসএসএইচটাকে একটা রিস্টার্ট দেব। তাহলে আমার কনফিগারেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আমরা চেক করে দেখে আসতে চাই, তার আগে আমাদের একটা টুল লাগবে। নেট টুলস প্যাকেজটাকে ইনস্টল করে নিতে হয়। এখন যদি আমরা দেখি, তাহলে আমাদের পোর্ট নাম্বারটা 22 এর জায়গায় 88-এ চেঞ্জ হয়ে গেছে।
এরপরে আমরা যেটা করব, আমরা আমাদের টাইম জোনটাকে সেট করব। তাইলে টাইম ডেট সিটিএল সেট টাইম জোন এশিয়া ঢাকা। সরি, স্পেলিং মিস্টেক হয়েছে, এশিয়া ঢাকা। তাহলে আমাদের টাইম ডেট সেট হয়ে গেল। আমরা যদি দেখি যে আজকে হচ্ছে জুলাই 5 স্যাটারডে 12টা 18, আর টাইম জোন হচ্ছে +6, তাহলে আমাদের সিস্টেমের টাইমের সাথে আমাদের সার্ভারের টাইম সিঙ্ক্রোনাইজ হয়ে গেল। এরপরে আমরা যেটা এখন করব সেটা হচ্ছে আমাদের সার্ভারের যে হোস্ট নেম, সেই হোস্ট নেমটাকে আমরা এখন সেট করব। আমার সার্ভারের নামটা আমি দিয়ে দিলাম nextcloud.mahdi-abdullah.com। হোস্ট নেমটা যদি দেখি তাহলে হোস্ট নেমটা সেট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে ইটিসির ভিতরে হোস্ট ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা এডিট করব। কিভাবে এডিট হবে ফাইলটা? প্রথমে আমার সার্ভারের আইপি অ্যাড্রেসটা, ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা, তারপরে হচ্ছে FQDN অর্থাৎ ফুললি কোয়ালিফাইড ডোমেন নেমটা, তারপরে হচ্ছে আমার এ রেকর্ডটা। সেভ এন্ড এক্সিট করে বের হয়ে যাবে। আমরা আমাদের সার্ভার মনিটরিং এর জন্য একটা প্যাকেজ ইনস্টল করে নিব। nmon দিয়ে আমরা সার্ভারের ইউটিলাইজেশন গুলো মনিটর করতে পারি। আমরা আরেকটা প্যাকেজ ইনস্টল করব, এটা হচ্ছে mlocate, যেটা আমাদেরকে আমাদের কোনো ডিজায়ার্ড ফাইলস পুরো স্টোরেজের ভিতর থেকে সহজে খুঁজে বের করতে সাহায্য করে। ফাইনালি এখন লাস্টে আমরা আপডেট এন্ড আপগ্রেড চালাই দিব। আপডেট এন্ড আপগ্রেড প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। সার্ভিসগুলো রিস্টার্টের কমান্ড দিয়ে আমাদের কাজটা শেষ হয়ে গেল। এই মুহূর্তে আমরা যেটা করব, আমরা সার্ভারটাকে একটা রিবুট দিব। ইন জেনারেল আমরা যখন হোস্ট নেম চেঞ্জ করি এবং ইটিসি হোস্ট ফাইলটা চেঞ্জ করি, এটা করার পরে সার্ভারটাকে একটা রিবুট দিয়ে নেওয়া ভালো। এখন যেহেতু কিছু মডিফিকেশনস হয়েছে, এই সার্ভারটা সব মডিফিকেশনসকে সেট করে রিস্টার্ট হতে 1 মিনিট বা 2 মিনিটের মতো টাইম নেবে। আমরা এটাকে এখন নতুন করে লগ ইন করবো। আমাদের সার্ভারে লগ ইন হয়ে গেছে এবং আমাদের সার্ভারের প্রি রিকুইজিটস বা প্রি সেট আপ যা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের সার্ভিস ডিপ্লয়মেন্টের দিকে যাচ্ছি। এখন সার্ভিস ডিপ্লয়মেন্টে যাওয়ার আগে PHP 8.3, যেটা হচ্ছে বর্তমান সময়ের লেটেস্ট স্টেবল ভার্সন, এটা উবুন্টু 22.4 এ সাপোর্টেড না বাই ডিফল্ট। এটাকে আসলে থার্ড পার্টি রিপোজিটরির মাধ্যমে ইন্টিগ্রেট করতে হয়। তাহলে আমরা আগে আমাদের থার্ড পার্টি রিপোজিটরিগুলোকে নিয়ে আসি। অন্ড্রেজ একজনের নাম, যিনি আসলে মূলত উবুন্টুর এই রিপোজিটরি সাপোর্টস দিয়ে থাকেন। কমিউনিটিতে গেলে আপনারা ওনাকে পাবেন। তো
এই রিপোজিটরিটা আসলে ওনারই বানানো, থার্ড পার্টি হলেও এটা আসলে অফিসিয়ালি, এটাকে ইনক্লুড করতে হবে। লাস্টে একটা আপডেট চালাই দেবো, যদি কিছু আপডেট হওয়ার থাকে তাহলে ও আপডেট নিবে, যদি না থাকে তাহলে আর কিছু করার নেই। তাহলে এখন আমরা আমাদের সার্ভারের জন্য যে প্যাকেজেসগুলো প্রয়োজন সেই প্যাকেজগুলোকে আমরা ইনস্টল করব, এবং আমরা যা ইনস্টল করছি আমরা সব পিএইচপি 8.3 ভার্সনের ইনস্টল করছি। এটা যেন আমি করতে পারি সেই জন্যই আগে রিপোজিটরিগুলোকে অ্যাড করে নিয়ে আসলাম। অনেকগুলো প্যাকেজ আছে এখানে, ইনস্টল হতে কিছুটা সময় নেবে। এটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে অ্যাপাচি এবং পিএইচপি এফপিএম এর মধ্যকার যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা যেন হয় সেই জন্য আমাদেরকে অ্যাপাচি মডিউলটাকে এনাবল করতে হবে। কার জন্য? ফার্স্ট সিজিআই প্রক্সি মডিউলের জন্য এবং সেট এনভায়রনমেন্ট মডিউলের জন্য। এই মডিউলগুলোকে আমাদেরকে এনাবল করে দিতে হবে, কারণ আমরা এগুলা নিয়ে এখন কাজ করবো, এগুলা বাই ডিফল্ট এনাবল থাকে না। ফার্স্ট সিজিআই প্রক্সি মডিউলই আসলে একটা ম্যানেজার, যেটা হচ্ছে পিএইচপি এফপিএম কে ম্যানেজ করে, আর পিএইচপি এফপিএম হচ্ছে আমার সার্ভারের পিএইচপি সার্ভিসটাকে ম্যানেজ করে। এরপরে আমাদের যে কনফিগারেশন, সেই কনফিগারেশনটাকে এনাবল করে দেব পিএইচপি 8.3 এফপিএম এর। ফাইনালি লাস্টে আমাদের অ্যাপাচি সার্ভারটাকে একটা রিলোড দিয়ে দেব। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমাদের ডেটাবেসটাকে ইনস্টল করব। এন্টার কারেন্ট পাসওয়ার্ড ফর রুট। এই মুহূর্তে রুটের কোনো পাসওয়ার্ড নাই, সো ব্ল্যাঙ্ক এন্টার। ইউনিক্স সকেটে আমরা যাচ্ছি না, রুটের পাসওয়ার্ড ডেফিনেটলি আমরা চেঞ্জ করব। এন্টার দ্য রিকোয়ার্ড পাসওয়ার্ড ফর ডেটাবেস রুট ইউজার। রিমুভ অ্যানোনিমাস ইউজার্স, হ্যাঁ রিমুভ অ্যানোনিমাস ইউজার্স ইয়েস। ডিসঅ্যালাউ রুট রিমোট লগ ইন ইয়েস। আমরা চাই না যে আমাদের সার্ভারের রুট থেকে কেউ কখনো রিমোটলি লগ ইন করুক। টেস্ট ডেটাবেস রিমুভ করে দিব এবং ফাইনালি প্রিভিলেজ টেবিলটাকে একটা রিলোড দিয়ে দিব। আমাদের ডেটাবেস ইনস্টলেশন শেষ। এখন আমরা ডেটাবেসের ডেটা ইনপুট দিব। রুট ইউজার দিয়ে আমরা লগ ইন করবো এবং এই মুহূর্তে যে রুটের পাসওয়ার্ডটা সেট করলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা ভিতরে লগ ইন করবো। প্রথমে আমরা আমাদের ইউনিকোডটার মোড চেঞ্জ করে নিচ্ছি, তারপরে আব্দুল্লাহ ইউজার দিচ্ছি এবং তার পাসওয়ার্ড দিচ্ছি 1 থেকে 6। তাকে নেক্সট ক্লাউড ডেটাবেসের ভিতরে সকল পারমিশন দিচ্ছি। মাইএসকিউএল এর যে টাইম জোন সেটআপটা আছে সেটাকেও আমার ইউজারের ভিতরে পারমিশন দিয়ে দিচ্ছি। ফাইনালি প্রিভিলেজেস ফ্লাশ করে আমরা ডেটাবেস থেকে বের হয়ে গেলাম। তাহলে আমাদের ডেটাবেস ইনস্টলেশন শেষ এবং ডেটাবেস পপুলেট করা শেষ। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ওয়েব ডিরেক্টরিতে চলে যাব। ডিরেক্টরিতে গিয়ে আমরা নেক্সট ক্লাউডের অফিসিয়াল সার্ভার থেকে লেটেস্ট যে ভার্সনটা তারা দিয়ে রেখেছে সেই ভার্সনটাকে আমরা ডাউনলোড করব। কিছুটা সময় নেবে ডাউনলোড হতে, ডাউনলোডটা হোক। ডাউনলোড হওয়ার পরে এটা একটা জিপ ফাইল ডাউনলোড হবে, আমাদেরকে এটাকে আনজিপ করে নিতে হবে। এটা ডাউনলোড হতে থাকুক। এটা ডাউনলোড হওয়ার পরে আমরা আবার ফেরত এসে কাজ শুরু করব। ডাউনলোড হয়ে গেছে, আমরা যদি দেখে নেই তাহলে এই যে লেটেস্ট ডট জিপ, এই ফাইলটাই এখন ডাউনলোড হয়েছে। এটাকে এখন আমরা আনজিপ করব।
এটা যখন আনজিপ হয়ে যাবে তখন এই ফাইলটাকে আমরা অ্যাপাচির যে ডিফল্ট ইউজার www-data এই ইউজারকে ফুল পারমিশন এবং ওনারশিপ দিয়ে দেব, কারণ অ্যাপাচি তো কাজ করবে, তো অ্যাপাচি তো ডিফল্ট ইউজারটাকে দিয়েই আসলে কাজ করবে, তো ওই ইউজারকে যদি পারমিশন না দেই তাহলে একটা কনফ্লিক্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা একটা ভার্চুয়াল সাইট ক্রিয়েট করে নিব, কারণ আমরা আসলে জানি যে আমরা সাইটে কখনো সার্ভারের ভিতরে ডিফল্ট সাইটটাকে নিয়ে কাজ করি না, ডিফল্ট সাইটটাকে আমরা রেখে দিই এবং যে যে সার্ভিস নিয়ে কাজ করি সেই সার্ভিসের জন্য একটা আলাদা সাইট আমরা ক্রিয়েট করে নিই। আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, যেখানে আমার সার্ভার নেম হচ্ছে আমার এফকিউডিএনটা, আমার ডকুমেন্ট রুট হচ্ছে যেখানে আমার ডকুমেন্টটা রাখা আছে ওইটাই ডিরেক্টরি, যেখানে আমরা বলতেছি যে সবাই গ্র্যান্টেড থাকবে, ওভাররাইড করতে পারবে এবং সিমলিংগুলোকে ফলো করবে, এবং আমার লগগুলা কোথায় থাকবে সেগুলো বলে দেওয়া আছে। সেভ করে বের হয়ে যাচ্ছি। এবার এই সাইটটাকে আমাকে এনাবল করতে হবে। A2N সাইট মানে অ্যাপাচি 2 এই সাইটটাকে এনাবল করবে। অ্যাপাচির কিছু মডিউলস আছে সেগুলোকেও আমরা এনাবল করে নিয়ে এখন অ্যাপাচি সার্ভারটাকে রিস্টার্ট করে দিচ্ছি। ফাইনালি আমরা একটা ক্রন ইউজ করব, যেন একটা সার্টেন টাইম পর পর সে ডেটা পুল করে। প্রতি 5 মিনিট পর পর পিএইচপি এই ডিরেক্টরি থেকে ডেটা পুল করে দিবে। সেভ এন্ড এক্সিট করে বের হয়ে গেলাম। এখনো আমাদেরকে বলছে যে এই ইউআরএল এ যদি আমরা হিট করি তাহলে আমরা ঢুকতে পারবো। দেখি, চলে আসছে। নিউ অ্যাডমিন অ্যাকাউন্ট নেম কি হবে? আমার নেক্সটক্লাউড সার্ভারের জন্য আমি যে অ্যাডমিন ইউজারটা ক্রিয়েট করব সেই ইউজারের নামটা এখানে আসবে। এটা আপনারা আপনাদের মতো করে যেই নাম দেওয়া দরকার সেই নাম দিতে পারেন। অ্যাডমিন ইউজারের জন্য একটা পাসওয়ার্ড, এটা হচ্ছে বাই ডিফল্ট নেক্সটক্লাউডের যে ডেটা ডিরেক্টরি সেটার লোকেশন, এটা চেঞ্জ হবে কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে চেঞ্জ করব না, আমরা এররসগুলো নিয়ে পরে দেখব। ডেটাবেজ অ্যাকাউন্ট, ডেটাবেজ অ্যাকাউন্ট নাম আমরা দিয়েছিলাম আব্দুল্লাহ, ডেটাবেজের পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম 1 থেকে 6, সেটাই এখানে আমরা দিয়ে দিলাম। ডেটাবেজের নেম ছিল নেক্সটক্লাউড এবং হোস্ট হচ্ছে লোকাল হোস্ট ইনস্টল। নেক্সটক্লাউড ইনস্টলেশন হয়ে গেছে। আমরা যদি আবার হিট করি, এটাই হচ্ছে একদম ফ্রেশ ইনস্টলড একটা নেক্সটক্লাউডের ডিফল্ট হোম পেজ, যেখানে আমি আমার অ্যাডমিন ইউজারের ভিতরে লগ ইন করেছি। আচ্ছা, সার্ভার কিন্তু ডিপ্লয় হয়ে গেছে। সার্ভারের ডিপ্লয়মেন্ট নিয়ে কোনো কিছু বাকি নেই। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে কিছু টিউনিং, কিছু এরর এবং ওয়ার্নিং সলভিং। কোথায় পাবো আমরা? আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে এসে অ্যাডমিনিস্ট্রেশন সেটিংসে আসবো। অ্যাডমিনিস্ট্রেশন সেটিংসে আসলে প্রথমেই ও হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারের ওভারভিউ পেজটাকে পপ আপ করে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক এরর আছে, এগুলো হলো এরর এবং এগুলো হলো ওয়ার্নিংস। অনেক এরর এবং ওয়ার্নিং আছে যেগুলো আমরা একটা একটা করে সলভ করব। আমি অলরেডি এগুলো নিয়ে কাজ করেছি, তাই আমি এখানে নোট করে রেখেছি যে ওভারভিউ পেজ, উই উইল সি মেনি এরর্স, উইল সলভ দ্যাম ওয়ান বাই ওয়ান। চলেন আসে দেখে আসি। প্রথম এররটা হচ্ছে your data directory and files are probably accessible from the internet। কেন?
কারণ হচ্ছে আমি আমার যে ডেটা ডিরেক্টরি, আমার ডেটা ডিরেক্টরিটা আছে হচ্ছে ভেরি অবভিয়াস ডিরেক্টরি পাথে, যেটা হচ্ছে var www html nextcloud data। এটা হচ্ছে একদম গ্লোবাল পাথ যেখানে নেক্সটক্লাউড তার ডেটাটাকে রাখে। তো এটা যেহেতু পাবলিকলি ডিক্লেয়ার্ড, তাহলে সবাই জানে যে কোন ডিরেক্টরিটাকে যদি আমি অ্যাক্সেস করতে পারি তাহলে আমি নেক্সটক্লাউডের কমপ্লিট ডেটাটাকে পেয়ে যাব। তাহলে এটা আসলে সিকিউরিটি থ্রেট। এই জন্য আমাদেরকে ডেটা ডিরেক্টরিটাকে সরায় ফেলতে হবে, সেই ওয়ার্নিংটাই ও আমাদেরকে দিচ্ছে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা প্রথমে আমাদের যে অ্যাপাচি রান করছে এই অ্যাপাচি সার্ভিসটাকে আগে আমরা স্টপ করব। স্টপ করলাম। এরপরে আমরা যেটা করব, আমরা করব হচ্ছে যে আমাদের var www html nextcloud data, এই ডেটা ডিরেক্টরিটাকে আমরা অন্য একটা লোকেশনে নিয়ে যাব। কোন লোকেশনে নিয়ে যাব সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আমি নিয়ে যাচ্ছি বারের ভিতরে এনসি ডাটাতে, এনসি ডাটা নেক্সটক্লাউড ডেটা মুভ করে আমি নিয়ে আসলাম। এখন নতুন জায়গায় নতুন ফাইলে যেহেতু আমি নিয়ে আসছি, সেখানে তো আর অ্যাপাচি ইউজারের পারমিশন বা ওনারশিপ নাই, সুতরাং তাকে আমাকে আগে পারমিশনটা দিয়ে দিতে হবে। ফাইনালি এখন যেই কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার যে পিএইচপি কনফিগ ফাইলটা আছে, এই কনফিগ ফাইলের মধ্যে অলরেডি ডিরেক্টরি পাথটা দেওয়া আছে বাই ডিফল্ট, কিন্তু ডিফল্ট লোকেশনে তো এখন আমার ফাইলটা নাই। তাহলে আমার ফাইলটা কোথায় আছে সেটা আমার ওকে বলে আসতে হবে। তাহলে পিএইচপি কনফিগ ফাইলে আসলে এই যে ডেটা ডিরেক্টরি, এই ডেটা ডিরেক্টরিকে আমাকে এডিট করে ওকে বলে দিতে হবে যে আমার ফাইল আসলে আছে এনসি ডেটার ভিতরে। সেভ করে বের হয়ে এসে এখন যদি অ্যাপাচিকে আমরা রিস্টার্ট করি, সরি রিস্টার্ট না, এটা তো স্টপ হয়ে আছে, এখন এটাকে আমরা স্টার্ট করব। করে যদি দেখেন ফার্স্ট এররে ছিল ইওর ডাটা ডিরেক্টরি ফাইলস আর প্রবাবলি অ্যাক্সেসেবল ফ্রম দ্য ইন্টারনেট। এই পেজটাকে এখন আমরা রিফ্রেশ করব। চলে গেছে, ওই এররটা কিন্তু এখন নাই। তাহলে যেটা আমি বললাম যে ও বলছিল যে ডেটা ডিরেক্টরিটা ডিফল্ট লোকেশনে আছে, এটাকে ডিফল্ট লোকেশনে রাখা সিকিউরিটি থ্রেট, তুমি ওটাকে সরাই ফেলো। আমি ওটাকে সাকসেসফুলি সরাই ফেলেছি, সুতরাং ও ওর ওয়ার্নিংটাকেও সরিয়ে নিয়েছে। আচ্ছা, এখন সেকেন্ডলি ও বলছে যে অ্যাক্সেসিং সাইট ইনসিকিউরলি ভায়া এইচটিটিপি। কেন? কারণ হচ্ছে আমার এখানে তো কোনো এসএসএল সার্টিফিকেট ইনস্টলড নাই, সেই জন্য আমি এইচটিটিপি প্রোটোকল দিয়ে এই সাইটটাকে অ্যাক্সেস করছি। কিন্তু আমরা তো জানি যে আমাদেরকে আসলে এসএসএল ডিপ্লয় করতে হবে, এবং ফ্রি এসএসএল এর জন্য লেটস এনক্রিপ্ট, আমরা সিএটাকে জানি যে যারা ফ্রি 90 ডেজ পিরিয়ডের ফ্রি এসএসএল সার্ভিস সার্টিফিকেটস দিয়ে থাকে। তাহলে আমরা চলেন যে আমাদের এই সার্ভারের জন্য কিভাবে লেটস এনক্রিপ্ট ইউজ করে এসএসএল সার্টিফিকেট ডিপ্লয় করতে পারি এবং এইচটিটিপিএস প্রোটোকল দিয়ে অ্যাক্সেস করতে পারি, সেই জিনিসটা এখন আমরা দেখব। তো সেই এররটা নিয়েই আমি অলরেডি কাজ করেছি এবং সব গুছিয়ে রেখেছি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা ইনস্টল করব সার্টবটকে। সার্টবট কি? সার্টবট হচ্ছে লেটস এনক্রিপ্টের একটা টুল, যেই টুলটা ইউজ করে আমরা সার্টিফিকেট হ্যান্ডেল এবং ম্যানেজ করে থাকি। তাহলে সার্টবটকে আমরা ইনস্টলেশনে দিলাম। ইনস্টল হওয়ার পরে আমরা সার্টবটকে বলবো যে তুমি আমার nextcloud.mahdiabdullah.com এর জন্য এসএসএল সার্টিফিকেট ইনস্টল করো। এন্টার ইমেল অ্যাড্রেস ইউজড ফর আর্জেন্ট রিনিউয়াল অ্যান্ড সিকিউরিটি নোটিসেস। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এগ্রিমেন্ট চাচ্ছে, ইয়েস ইয়েস। অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে, এখনো করছে যে রিকোয়েস্টিং আ সার্টিফিকেট ফর nextcloud.mahdiabdullah.com। সাকসেসফুলি রিসিভড সার্টিফিকেট কোথায় আছে
সার্টিফিকেটগুলা এই লোকেশনে আছে। তারপরে ওর সার্টিফিকেট ডিপ্লয় করা স্টার্ট করেছে এবং ফাইনালি সাকসেসফুলি ও সার্টিফিকেট ডিপ্লয় করে দিয়েছে এবং আমাকে বলছে যে আমি যদি এখন এইচটিটিপিএস দিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করি তাহলে আমি অ্যাক্সেস করতে পারবো। দেখে আসি, এটাকে কেটে দিলাম। এইচটিটিপিএস nextcloud.mahdiabdullah.com। দেখেন এটা একটা নতুন এরর। কি এরর? ও আমাকে লগ ইনই করতে দিল না, বলছে যে অ্যাক্সেস থ্রো আনট্রাস্টেড ডোমেন। মানে আমার যে ডোমেইনটা, এই ডোমেইনটা আমার সার্ভারে ট্রাস্টেড না। এটাকে ট্রাস্টেড করার জন্য কি করতে হবে? আমাকে আবার আমার পিএইচপি কনফিগ ফাইলে যেতে হবে। যে এই যে দেখেন এখানে ট্রাস্টেড ডোমেইন আছে, এই ট্রাস্টেড ডোমেইনের ভিতরে আমাকে আমার সার্ভার অ্যাড্রেসটাকে ইনক্লুড করে দিতে হবে। 0-তে আইপি অ্যাড্রেস আছে, 1-এ আমি আমার সার্ভারটাকে দিয়ে দিচ্ছি nextcloud.mahdiabdullah.com। সেভ করে বের হয়ে যাচ্ছি। বের হয় পিএইচপি এফপিএম কে একটা রিস্টার্ট দিব এবং আমার অ্যাপাচি সার্ভারটাকে একটা রিস্টার্ট দিব। এবার যদি এই পেজটাকে আমরা আবার রিলোড করি, আমরা আমাদের লগ ইন পেজে চলে এসেছি, যেখানে আমার ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড সেট করেছিলাম পাসওয়ার্ড দিয়ে। আমি এখন লগ ইন করে যদি আবার আমার অ্যাডমিনিস্ট্রেশন সেটিংসে আসি, অ্যাক্সেসিং থ্রু এইচটিটিপির ওই এররটাই চলে গেছে, কারণ আমরা এখন আর এইচটিটিপি দিয়ে অ্যাক্সেস করছি না, আমরা এখন এইচটিটিপিএস দিয়ে অ্যাক্সেস করছি। সুতরাং সেই ওয়ার্নিংটাকেও আমরা ওভারকাম করে ফেলেছি। এখন যে এররটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে, ও আমাকে বলছে যে তোমার মেমোরির লিমিটটা আসলে রেকমেন্ডেড ভ্যালুর চাইতে কম সেট করা আছে, মেনি ফিচার্ড অ্যাপস মাইট নট ওয়ার্ক, তুমি এটাকে রিসেট করে আসো। তাহলে এটাকে আমরা কোথা থেকে রিসেট করব? এটাকে আমরা রিসেট করব আমাদের যে পিএইচপি ইনিশিয়াল ফাইলের ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরির ভিতরে চলে যাব এবং অবশ্যই আমরা এফপিএম এর ভিতরে যাব, কারণ আমরা এফপিএম মডিউলার দিয়ে কাজ করছি। এখানে যদি আমরা সার্চ করি মেমোরি লিমিট, দেখেন এটা 128 এমবি হয়ে আছে, এটাকে আমরা 512 এমবি করে দিব। সাথে এখানে কাজ আছে টাইম ডেট জোন। এই টাইম ডেট জোনকে আমরা লাইনটাকে আনকমেন্ট করে আমাদের টাইম জোনটাকে সেট করে দিচ্ছি। দিয়ে বের হয়ে গেলাম। এটা করলাম হচ্ছে গুই এর জন্য। এখন যেটা আমরা করব, আমরা সিএলআই এর জন্য করব একই কাজ। মেমোরি লিমিট 512 এম এবং সাথে টাইম জোনটাকেও আমরা সেট করে দিব। পরে আমরা পিএইচপি এফপিএম কে একটা রিস্টার্ট দিব এবং আমাদের অ্যাপাচি সার্ভারটাকে একটা রিস্টার্ট করে যদি আমরা এই পেজটাকে আবার রিফ্রেশ করি, ওই এররটাও চলে গেছে। এখন কিছু ওয়ার্নিং আছে, এই ওয়ার্নিংগুলো নিয়ে আমরা কাজ করব। যেমন ও বলছে যে দেয়ার ইজ নো মেইনটেনেন্স উইন্ডো স্টার্ট টাইম কনফিগার।
তাহলে আমার যে সার্ভারের একটা নিজস্ব মেইনটেনেন্স আছে, সেই মেইনটেনেন্সটা কখন হবে সেই টাইমটা সেট করা নাই। তাহলে সেই টাইমটা আমাদেরকে দিতে হবে। কোথায় দিতে হবে? আমাদের যে কনফিগারেশন ফাইলটা আছে নেক্সট ক্লাউডের, সেই ফাইলের ভিতরে ঢুকে আমাদেরকে এই লাইনটাকে অ্যাড করে দিতে হবে, যেখানে 2 ভ্যালুটা মানে হচ্ছে 2 AM, 3 মানে 3 AM, 13 মানে হচ্ছে 1 PM। এভাবে আপনারা টাইমটাকে সেট করে নেবেন যে আপনারা কোন সময় চান যে আপনার সার্ভারটা একটা মেইনটেনেন্স ফেজের মধ্যে দিয়ে যাক। config.php ফাইলের ভিতরে এসে শুধু এই লাইনটাকে আমরা ইনক্লুড করে দেব যে মেইনটেনেন্স উইন্ডো স্টার্ট 2। এক্সিট করে বের হয়ে এসে অ্যাপাচিটাকে রিলোড দিয়ে আমরা যদি এখন আমাদের পেজটাকে রিলোড দেই, মেইনটেনেন্স টাইমের ওয়ার্নিংটা চলে গেছে। এর পরের যে ওয়ার্নিংটা আছে সেটা হচ্ছে 1 or more MIME type migrations are available। এটা কি বলছে? ও বলছে যে আমি যে এত কনফিগারেশনস মডিফিকেশন করছি, এখানে কোথাও না কোথাও কোনো না কোনো ফরম্যাটের একটা ব্রেকডাউন হয়ে গেছে। তো সেইটাকে একটা মেইনটেনেন্সের মধ্যে দিয়ে যদি আমি নিয়ে যাই, তাহলে এই এররটা রিকভার হয়ে যাবে। তাহলে এই লাইনটাকে আমি যদি আমার সার্ভারে জাস্ট রান করে দিই, তাহলে ও সব ব্রোকেন ফরম্যাটসকে ফিক্স করে দিবে। ফিক্স করে দিয়ে যদি এখন আমি রিস্টার্ট করি, এররটা চলে গেছে। তাহলে যেই ফরম্যাটস আসলে ও চিনে, সেই ফরম্যাটেই আমার ডেটাগুলাকে ও এখন পুল করতে পারছে। ওকে, এবার আমরা এই ওয়ার্নিংটা নিয়ে পরে কাজ করি, আদার্স কাজগুলো একটু দেখে আসি। দেখেন এখানে বলছে দ্য পিএইচপি মডিউল ইমেজিক ইন দিস ইনস্ট্যান্স হ্যাজ নো এসভিজি সাপোর্ট। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইমেজিককে আগে ইনস্টল করে আসতে হবে। ইমেজিক মডিউলটা ও পাচ্ছিল না। ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, ইমেজিকের এররটা চলে গেছে, এখন কিন্তু নাই, ওটা লাস্ট এরর ছিল। আচ্ছা, এরপরে আমরা যদি এই এররটার দিকে একটু তাকাই যে ইয়োর ইনস্টলেশন হ্যাজ নো ডিফল্ট ফোন রিজিয়ন, তাহলে আমাদেরকে একটা ডিফল্ট ফোন রিজিয়ন দিতে হবে। সেটার জন্য আমাদেরকে এই লাইনটাকে ওখানে অ্যাড করতে হবে, যেখানে বিডি হচ্ছে আমাদের ডেটা, যেখানে বিডি হচ্ছে আমাদের ডেটা, আমাদের ডিফল্ট ফোন রিজিয়ন বাংলাদেশ, সেটাই আমরা বলে দিচ্ছি। তাহলে আমরা আবার আমাদের কনফিগারেশন ফাইলের ভিতরে যাব। কনফিগারেশন ফাইলের ভিতরে গিয়ে এই লাইনটাকেও আমরা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে যদি আমরা আমাদের অ্যাপাচিটাকে একটা রিস্টার্ট দেই, দিয়ে যদি এই ফাইল পেজটাকে আমরা আবার রিফ্রেশ করি, তাহলে ওই ফোন রিজিয়নের ওয়ার্নিংটা কিন্তু চলে গেছে। এখন ও আমাকে দেখেন এররগুলো আসলে রেলিভেন্ট। ও বলতে চাচ্ছে যে এই মুহূর্তে কোনো মেমোরি ক্যাশিং কনফিগার্ড নাই, এবং ডাটাবেস ইউজড ফর ট্রানজ্যাকশনাল ফাইল লকিং টু এনহ্যান্স দ্য পারফরমেন্স প্লিজ কনফিগার মেম ক্যাশ। এই দুইটা এররই হচ্ছে যে ও বলতে চাচ্ছে যে সার্ভারের ভিতরে কোনো ক্যাশিং কনফিগারেশন করা নাই। প্রতিবারই আসলে সেশন ক্রিয়েট করে ওকে কাজ করতে হচ্ছে এবং নিউ ডেটা পুল করতে হচ্ছে। তো ও আমাকে ক্যাশিং কনফিগার করতে বলছে। তাহলে আমরা যেটার জন্য ক্যাশিং ইউজ করব সেটা হচ্ছে রেডিস। এবং আমাদের যে
মেম ক্যাশ যেটা ও মেমোরি ক্যাশ ও কনফিগার করতে বলছে সেটাও আমরা রেডিস সার্ভারকেই দিব। তো আমরা আগে রেডিসটা ইনস্টল করে আসি। তারপরে রেডিসটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা আমাদের কনফিগারেশন ফাইলের ভিতরে ঢুকে বলে দিব যে আমার লোকাল মেম ক্যাশটাও রেডিসে যাবে এবং আমার যে ফাইল লকিং সেটাও রেডিস করবে। এই লাইনগুলো আমাদেরকে আমাদের কনফিগারেশন ফাইলের ভিতরে অ্যাড করে দিতে হবে। এখন আমরা আমাদের পিএইচপি এফপিএমটাকে একটা রিস্টার্ট দিব এবং অ্যাপাচি সার্ভারটাকে একটা রিস্টার্ট দিব। দিয়ে যদি এসে ওয়েব পেজটাকে রিস্টার্ট করি, দোনোটা এররই একসাথে চলে গেছে। একটাও এরর কিন্তু এখন আর নাই, কারণ একটা ছিল হচ্ছে মেমোরি ক্যাশ কনফিগার ছিল না, আর একটা হচ্ছে যে ও ট্রানজ্যাকশনাল ফাইল লকিং এর জন্য আসলে ইউজ হচ্ছিল, যেটা আসলে ক্যাশিং এর জন্য হওয়ার কথা। তো বোথ কনফিগারেশনই আমরা করে দিয়েছি। ফাইনালি এখন যেটা করতে হবে যে ইউ হ্যাভ নট সেট অর ভেরিফাইড ইউর ইমেল সার্ভার কনফিগারেশন। এখন আমরা আমাদের ইমেল সার্ভার কনফিগারেশন করব। সেটার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে এই অ্যাডমিনিস্ট্রেশন সেটিংস এর ভিতরে আগে পার্সোনাল ইনফোতে আসতে হবে। পার্সোনাল ইনফোতে এসে আমাকে এই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। দেখেন এখানে বলা আছে প্রাইমারি ইমেল অ্যাড্রেস ফর পাসওয়ার্ড রিসেট অ্যান্ড নোটিফিকেশনস। পাসওয়ার্ড রিসেট এবং নোটিফিকেশন সকল ক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসটাই ইউজ হবে এবং এটাই আমার সার্ভারের প্রাইমারি ইমেল অ্যাড্রেস হবে। তো এটাকে আমি আপাতত আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সেট হয়ে গেছে। এখন আমি কোথায় আসব? এখন আমি আসবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারের বেসিক সেটিংসে। বেসিক সেটিংসে এসে এই যে ইমেল সার্ভার, এই ইমেল সার্ভার কনফিগারেশনটা এখন আমাদেরকে সেট করতে হবে। যেখানে সেন্ড মোড হবে এসএমটিপি, এনক্রিপশন আমরা দিচ্ছি এসএসএল, ফ্রম ইমেল অ্যাড্রেস কি adi@gmail.com, সার্ভার অ্যাড্রেস কি smtp.gmail.com, এসএসএল এর পোর্ট হচ্ছে 465, অথেন্টিকেশন অবশ্যই রিকোয়ার্ড, এসএমটিপি লগইন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, আর পাসওয়ার্ড হচ্ছে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট থেকে অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করে, অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন আপনাদের অথেন্টিকেশন আপনাদের এনাবেল থাকা উচিত ইমেল অ্যাড্রেস ইউজ কেসের ক্ষেত্রে। তাহলে সেই টু স্টেপ ভেরিফিকেশন যদি এনাবেল থেকে থাকে তাহলে আপনাদেরকে আপনাদের ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিলে এখানে কাজ করবে না। এখানে অ্যাপ জেনারেটেড একটা পাসওয়ার্ড নিয়ে এসে তারপরে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখন যদি আমি সেন্ড মেইল দিই, ইমেল সেন্ড মানে আমার ইমেল সার্ভার কনফিগারেশন সাকসেসফুল। আমি যদি আসি তাহলে এখানেও আমাকে দেখাচ্ছে যে আমার নেক্সট ক্লাউড থেকে ওয়েল ডান অ্যাডমিন, ইউ হ্যাভ রিসিভ দিস ইমেল, দ্য ইমেল কনফিগারেশন সিমস টু বি কারেক্ট। তাহলে আমার ইমেল সার্ভারের যে কনফিগারেশন সে কনফিগারেশন এখন কমপ্লিটেড। আমি যদি আবার ওভারভিউতে ফেরত আসি, ওভারভিউতে ফেরত আসলে ওই এররটা চলে গেছে, কিন্তু সাথে অফ ক্যাশের একটা নতুন এরর অ্যাড হয়েছে, যেখানে ও আমাকে বলতে চাচ্ছে যে অফ ক্যাশ ইন্টার্ন স্ট্রিং বাফার এর ভ্যালিউটা 8-এর থেকে বেশি হতে হবে, তুমি এটাকে এডিট করে আসো। এই যে সেই এররটা। তাহলে আমরা কোথায় যাব? আমরা আমাদের পিএইচপির যে ইনিশিয়াল ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে যাব।
গিয়ে আমরা অপক্যাশ ইন্টার্নকে সার্চ করে বের করব। এই লাইনটা আনকমেন্ট করে 8 থেকে বেশি আমি 32 দিয়ে দিলাম। এখন আমরা আমাদের PHP FPM কে একটা রিস্টার্ট দিব এবং অ্যাপাচি সার্ভারটাকে একটা রিস্টার্ট দিয়ে যদি এসে আবার এই পেজটাকে রিফ্রেশ করি, তাহলে অপক্যাশের এই এররটা চলে গেছে। এখন ফাইনাল একটা ওয়ার্নিং রয়ে গেছে, সাম হেডার্স আর নট সেট কারেক্টলি ফর ইয়োর ইনস্ট্যান্স, দ্য স্ট্রিং ট্রান্সপোর্ট সিকিউরিটি HTTP হেডার ইজ নট সেট। এটা অ্যাটলিস্ট এত সেকেন্ডস হতে হবে এবং সিকিউরিটি এনহ্যান্স করার জন্য HSTSটাকে এনাবল করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমাদেরকে এই ব্লকটাকে আমাদের যেই কনফিগারেশন ফাইল আছে, মানে এনাবল সাইট যেটা আছে, সেই সাইটের ভিতরে গিয়ে এই ব্লকটাকে আমাদেরকে ইনক্লুড করে দিয়ে আসতে হবে। তাহলে এই সাইটটা কোথায় আছে? এই সাইটটা আছে হচ্ছে ইটিসি অ্যাপাচি সাইটস অ্যাভেলেবল। আচ্ছা, এখানে একটা কথার বিষয়, এটা হচ্ছে আমার ডিফল্ট কনফিগারেশন। এই ফাইলে আমরা কাজ করি নাই। আমরা যখন SSL ডিপ্লয় করেছি তখন এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। এটাও ডিফল্ট SSL ফাইল, আমরা এটা নিয়েও কাজ করি নাই। এটা ছিল আমাদের নেক্সট ক্লাউড কনফিগারেশন, যেটার ভিতরে মূলত আমরা শুরু থেকে কাজ করেছিলাম। কিন্তু যখন আমরা SSL ডিপ্লয় করেছি তখন এই ফাইলটা ক্রিয়েট হয়েছে এবং সকল কনফিগারেশন এই ফাইলের ভিতরে চলে এসেছে। হ্যাঁ, তো এখন আমাদের কনফিগারেশনের ফাইল হচ্ছে আসলে এইটাই। এটার ভিতরে চলে আসছে। আমাদেরকে যে কাজটা করতে হবে, যে গ্লোবাল রিচেবিলিটির জন্য আমাদেরকে এই ব্লকের ভিতরে এটাকে ইনক্লুড করে দিতে হবে। সেভ এন্ড এক্সিট করে PHP FPM রিস্টার্ট, অ্যাপাচি রিস্টার্ট। যদি এখন আমরা আমাদের ওয়েব পেজটাকে রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে অল চেকস পাসড। তার মানে যত ওয়ার্নিং এবং যত এরর ছিল সবগুলাকে আমরা পার করে আসছি এবং নেক্সট ক্লাউড তার যে বেসিক সিকিউরিটি চেকিংগুলো আছে বা ডিফল্ট সিকিউরিটি চেকিংগুলো আছে সেগুলোকে ও চেক করে ও আমাকে জানাচ্ছে যে আমার সার্ভার এখন রেডি আছে। কিছু টিউনিং আমরা করব, এটা হচ্ছে অ্যাডভান্স আমার সার্ভারের পারফরমেন্স এনহ্যান্স করার জন্য। সেটা হচ্ছে যে আমরা PHP FPM এর যে পুল আছে সে পুলটাকে আমরা একটু এডিট করব। কি এডিট করব? আমরা বলবো যে ম্যাক্স চিলড্রেন হবে 64, ম্যাক্স চিলড্রেন হবে 64, স্টার্ট সার্ভার হবে 16 এবং মিনিমাম স্পেয়ার সার্ভার হবে 16। আর ম্যাক্সিমাম স্পেয়ার সার্ভার হবে 16 থেকে বেশি। তাহলে এটাকে আমরা দিয়ে দিচ্ছি 32। এই ফাইলের জন্য এটাই। শুরু দিয়ে আসলে ঢোকা হয়েছিল না।
আমরা যেটা এখন করব সেটা হচ্ছে যে পিএম ম্যাক্স চিলড্রেন হবে 64 অ্যাট আ টাইম কনকারেন্ট। স্টার্ট সার্ভার আমরা দিচ্ছি 16, মিনিমাম স্পেয়ার সার্ভার দিচ্ছি 16, আর এটা হবে 16 চাইতে বেশি। ম্যাক্সিমাম স্পেয়ার সার্ভার এটা হবে 16 চাইতে বেশি। এটা একটা টিউনিং গেল। আর দ্বিতীয়ত আমরা এখন আরেকটা টিউনিং করব, সেটা হচ্ছে আমাদের অপক্যাশ ফাইলের জন্য। দ্বিতীয়ত আমরা এখন যেই টিউনিংটা করব সেটা করব হচ্ছে আমরা আমাদের অপক্যাশ ফাইলের জন্য। অপক্যাশ ফাইলে কি কি টিউনিং আছে, আমাকে অপক্যাশকে এনাবল করতে হবে। অপক্যাশকে এনাবল করলাম, তারপরে হচ্ছে অপক্যাশ সিএলআই কে এনাবল করব। অপক্যাশ সিএলআই কে এনাবল করলাম, তারপরে ইন্টার স্ট্রিং বাফার 8 ওটাকে আমরা 16 অলরেডি করে আসছি। ম্যাক্স এক্সিলারেটেড ফাইলস এনাবল করব, মেমোরি কনজাম্পশন এনাবল করব, সেভ কমেন্টস আর রিভ্যালিডেট ফ্রিকোয়েন্সি। রিভ্যালিডেট ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে সেভ কমেন্টস। এটাকে আমরা এনাবল করে বের হয়ে যাব। লাস্টে আমরা আমাদের পিএইচপির যে ইনিশিয়াল ফাইল সেখানে কিছু টিউনিং করব। ম্যাক্স এক্সিকিউশন টাইমটাকে বাড়ায় দিব। ম্যাক্স ইনপুট টাইম 120। আপলোড ম্যাক্স ফাইল সাইজ 512। পোস্ট ম্যাক্স সাইজ 1024। আর ফাইল আপলোডস অন, এটা অলরেডি অন করা আছে। পিএইচপি এফপিএম রিস্টার্ট হবে, অ্যাপাচি সার্ভার রিস্টার্ট হবে।
ডিপ্লয় হয়ে গেল, কিছু বেসিক টিউনিং এবং সার্ভারের প্রি সেট আপের সাথে কমপ্লিট নেক্সট ক্লাউড হাব 10 ভার্সন 31.0.6। এটা যে সার্ভারের ভিতরে সেটাতে আছে উবুন্টু 22.04 LTS অপারেটিং সিস্টেম, আর আমরা ইউজ করেছি অ্যাপাচি 2.4 আর পিএইচপি 8.3, যেটাকে আমরা অন রেপোজিটরি দিয়ে ইনক্লুড করে নিয়েছি আমাদের উবুন্টুর ভিতরে, সাথে এফপিএম মডিউলটা। নেক্সট ক্লাউড আমরা কেন ইউজ করব? নেক্সট ক্লাউড আমরা ইউজ করব কারণ হচ্ছে ফাইল ফোল্ডার অ্যাক্সেস যে কোনো জায়গা থেকে করার জন্য, পারমিশন বেসড শেয়ারিং এর জন্য, এটাতে ক্যালেন্ডার এবং কন্ট্যাক্টসও সাপোর্ট করে, এর নিজস্ব অ্যাপস আছে যেটার জন্য মিউজিক প্লেয়ার, ফটো ভিউয়ার, মাল্টিমিডিয়া প্লেয়ার, পিডিএফ ভিউয়ার সবই আছে ওর, ইভেন তার নিজের একটা অফিসও আছে। আর এটা আসলে সব প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবল। আপনারা প্লে স্টোরে গেলে বা অ্যাপ স্টোরে গেলে আপনারা নেক্সট ক্লাউড লিখে সার্চ করলে আপনারা এটার মোবাইল অ্যাপও পেয়ে যাবেন। আপনাদের যে ইউজার দিয়ে আপনারা ওয়েবে লগ ইন করছেন সেই ইউজার দিয়ে আপনারা মোবাইল অ্যাপেও লগ ইন করতে পারবেন এবং প্যারালালি আপনারা কাজগুলো করতে পারবেন। সো আপনার ডেটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল এবং সেফ। সবচাইতে বড় কথা হচ্ছে এটা একটা ওপেন সোর্স, সুতরাং এই সার্ভিসটা ইউজ করার জন্য আপনার অ্যাডিশনাল কোনো পেমেন্টের প্রয়োজন হচ্ছে না। আশা করছি আপনারা এটা প্র্যাকটিস করবেন। কোথাও যদি আপনাদের প্রোডাকশনে বা পার্সোনাল কোনো কাজে যদি প্রয়োজন হয় আপনারা এটাকে ডিপ্লয় করে ব্যবহার করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।